করতে সাহায্য করছে। এটা দেখে আরিশ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল। মৌ, রুমে আয়। আরিশের গলা পেয়ে যুথি সানজিদা খানের পেছনে লুকাতেই লিমা খান সেদিকে তাকিয়ে বললেন। কি হলো? আরিশ বাবা ডাকছে তো, যাও। লিমা খানের কথায় যুথি সানজিদা খানের পেছনে লুকানো অবস্থায় বলল। মা, তোমার ছেলেকে বলো আমি যাব না ওনার সাথে, ওনাকে এখান থেকে চলে যেতে বলো। যুথির মুখে যাব না শুনে আরিশ রাগে হাতের কাছে রাখা রান্নাঘরের চিনির বয়ামটা পেয়ে ততক্ষণে সেটা আছাড় মেরে ভেঙে চেঁচিয়ে বলল। মুখের উপর কথা বলিস, তোকে তো আমি আজ। বলে তেলে যুথির দিকে যেতে নিলে সানজিদা খান আরিশের সামনে এসে ওকে জড়িয়ে ধরে রাগ কমানোর চেষ্টা করে বললেন। যাবে তো আমার বাবা, মৌ তোমার সাথে যাবে। বলে উনি যুথির দিকে তাকিয়ে বললেন। মৌ, ওর সাথে যাও। সানজিদা খানের কথায় যুথি হুট করে রান্নাঘর থেকে দৌড়ে বের হয়ে যেতে যেতে চিল্লিয়ে বলল। যাব না আমি তোমার ওই শয়তান ছেলেটার সাথে। কথাটা বলতে বলতে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিতেই আরিশ সেদিকে তাকিয়ে রাগে শূন্য হয়ে চুল খামচে ধরল। এমনিতেই সে রেগেছিল, এখন আবার নিজ নারীর কথায় অবাধ্যতা দেখে আরিশ সানজিদা খানের থেকে নিজেকে ছাড়িয়ে রাগে ফোঁস করতে করতে সিঁড়ি বেয়ে যুথির দরজার সামনে এসে দরজা ধাক্কে বলল। মৌ, ভালো চাস তো দরজা খোল, আর নয়তো। যুথি আরিশের কথার তেমন পাত্তা না দিয়ে বলল। নয়তো না খুলে কি করবেন? হ্যাঁ, ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকবেন? হ্যাঁ হ্যাঁ, তার কোনো সুযোগ নেই, কারণ চাবিটা আমি আগেই চুরি করে নিয়ে এসেছিলাম। আপনার রুম থেকে এখন ভেতরে আসবেন কি করে? দরজা ভেঙে ভেতরে আসবো? ভয় দেখিয়ে লাভ নেই, দরজা ভাঙলে বড় আব্বু আপনাকে ভাঙবে। হাফ ফুট দরজা খোল। চিৎকার দিয়ে কথাটা বলে দরজাটা লাথি দিতেই যুথি আরিশকে আবারও চেঁচিয়ে বলল। আপনাকে ভয় পাই নাকি যে দরজায় লাথি দিলে দরজা খুলে দিব? একদম না। তোর বুকে যখন এত সাহস, দরজাটা একবার খোল। আরিশ কথাটা বলতেই যুথি মনে মনে আওড়ালো। আমার তো পাগলা কুত্তায় কামড়াইছে যে দরজা খুলে আপনার হাতে দাবাং মার্কা চর খাই, তার চেয়ে বরং আমি কুল মুডে ডান্স করি। মনে মনে এইসব কথা ভেবে আগে থেকে এনে রাখা সাউন্ড বক্সটা অন করতেই সেটা থেকে হিন্দি গানে বেজে উঠল। ডারোপিক ডান্স করে ডান্স করে ডান্স করে। যুথি গানের তালে তাল মিলিয়ে ডান্স করতেই আরিশ রুমের মধ্যে গানের শব্দ পেয়ে এবার নিজেকে চেয়েও স্বাভাবিক রাখতে পারল না। অতিরিক্ত রাগে শূন্য হয়ে দরজার পরপর শব্দ করে লাথি মারতেই যুথি ডান্স বন্ধ করে কেঁপে উঠে তাড়াতাড়ি সাউন্ড বক্সটা বন্ধ করে দেয়। বাহির থেকে শুনতে পেল আরিশের অতিরিক্ত রাগের তর্জনী। একটুখানি পুটুলি শাড়ি পরে আমাকে পাগল করে রুম আটকে ডান্স মারাও? তোর একবার হাতের নাগারে পাই, খোদার কসম, তোকে যদি জানাই শেষ না করি, দরজা খোল। আরিশের এত জোরে দরজা ধাক্কানোর শব্দ সাথে এমন গর্জনই দেয়া কথায় যুথির সব সাহস হাওয়া হয়ে কই গেল কে জানে। মুহূর্তে ভয়ে সিটিয়ে গিয়ে এক জায়গায় জড়সড়ো হয়ে দাঁড়াতেই আরিশ তখনও যুথিকে দরজা খুলছে না দেখে দরজা ভাঙার জন্য জোরে জোরে লাথি মারতেই নিচ থেকে এত জোরে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে সানজিদা খান, লিমা খান, সাথে ওনার বাকি দুই যা সাফওয়ান খান, ওনার ভাইয়েরা থেকে শুরু করে ছোট বড় সবাই যুথির দরজার সামনে আসলেই আরিশ তখনও সমানভাবে দরজায় লাথি মারতেই সানজিদা খান আরিশের কাছে যেতে নিলে আরিশ চেঁচিয়ে বলে উঠল। সানজিদা খান আরিশের কাছে যেতে নিলে আরিশ চেঁচিয়ে বলে উঠল। আজ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবে না আম্মু। আজ হয় আমি থাকবো, আর নয়তো এই অবাধ্য নারী। বলে আবারও দরজায় লাথি মারতে মারতে বলল। ছ্যা, সাদার জিন্দগি, একটা মেয়ে মানুষকে সামলাতে পারি না, একটা মেয়ে মানুষকে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। ওইটুকু খানি মেয়েটা নাকি আমাকে তার ইশারায় নাচাচ্ছে, মনে তো চায়। আরিশকে এমন আবারও ভয়ঙ্করভাবে রেগে যেতে দেখে যুথি ভয়ে কেঁদে উঠতেই ফুপিয়ে ফুপিয়ে বলল। মা, মা, তোমার ছেলেকে বলো না আমার ভুল হয়ে গেছে, আবার ভয় লাগছে তো ওনাকে। তোর ভুলের মায়েরে বাপ, হাফ ফুট দরজা খোল। আরিশ কথাগুলো বলতে বলতে এক প্রকার দরজা ভাঙার মতো ধাক্কাতেই ওকে থামানোর জন্য সাফওয়ান খান, মাহমুদ খান ওকে টেনে দরজার থেকে সরাতেই আরিশ চেঁচিয়ে বলল। তোমরা আমাকে এভাবে কতক্ষণ আটকাবে? এতে কোনো লাভ হবে না। আজ আমি ওকে জানে শেষ করে তবেই ক্ষান্ত হব। ওর এমন ভয়ঙ্কর কথার মধ্যে যুথি শাড়ির আঁচলটা খামছে ধরে ভয়াতুর কণ্ঠে আবারও বলল। আমি দরজা খুলে দিচ্ছি, তাও আপনি দরজা ভাঙবেন না?
জ্যোতি কথাটা বলে দরজার দিকে এগিয়ে আসতেই সানজিদা খান পরিস্থিতি দেখে বুঝলেন এখন জ্যোতি দরজা খুলে আরিশের সামনে আসলে এখানে তাণ্ডব হবে ভেবে ততক্ষণে ওকে নিষেধ করে বললেন। মৌ, তুমি এখন দরজাটা খুলো না। আর উনি কথাটা শেষ করতে না করতেই জ্যোতি দরজাটা খুলে দিতেই আরিশ ওনাদের দুজনার থেকে ছিটকে নিজেকে ছাড়িয়ে জ্যোতির রুমের মধ্যে তেড়ে এসে জ্যোতিকে ওর দিকে ঘুরিয়ে একের পর এক এগালে ওগালে ঠাস ঠাস এক নাগাড়ে যে কতগুলো দাবাং মার্কা চর মারল কে জানে, তবে 10-12টা তো হবেই। জ্যোতি এতগুলো দাবাং মার্কা চরকে কাঁদতেও যেন ভুলে গেল। হলুদ ফর্সা গাল দুটো কেমন মোটা আঙুলের ছাপ পড়ে গেছে, ওর মাথা কেমন ভনভন করে উঠল, মনে হলো কান থেকে ধোঁয়া বের হচ্ছে। হাত দুটো কেমন কাঁপন শুরু হলো। জুথি আর পালনার নিজ পায়ে দাঁড়িয়ে থাকতে ততক্ষণে হেলিয়ে মেঝেতে পড়ে যেতে নিলে আরিশ ওকে ধরে বিছানার ওপর ধাক্কা মেরে ফেলে সর্বশক্তি দিয়ে জুথির গলা চেপে ধরতেই জুথি কোনো রকম সারা শব্দ করতে পারল না, শুধু কেমন চোখ মুখ তেড়াতে মনে হলো আর 1 মিনিট এভাবে থাকলে হয়তো এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। জুথি কোনো রকম শ্বাস নিতে না পেরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে তৎক্ষণে সাফওয়ান খান থেকে আরিশের চাচারা দৌড়ে রোমিয়ার মধ্যে এসে আরিশকে জ্যোতির থেকে টেনে সরিয়ে নিতেই জ্যোতি ততক্ষণে দম নিতে না পেরে ওখানে চোখ দুটো বন্ধ করে নেয়। জ্যোতি নিথর দেহে হাত পা ছেড়ে দিতে সবাই সেদিকে একবার তাকিয়ে সাফওয়ান খান আরিশের দিকে তাকিয়ে রাগি রাগি কণ্ঠে বলেন, কি করলে এটা তুমি? তুমি কি মানুষ নাকি একটা জানোয়ার? হ্যাঁ হ্যাঁ, আমি জানোয়ার। ও আমার কথা না শুনলে অকালে প্রাণ হারাতে হবে, এটাই সত্যি। তোমার মতো উন্মাদ একটা তাছাড়া ছেলেকে আমি জন্ম দিয়েছিলাম? ও ওইটুকু মেয়ে আরিশ, ওর আবেগ কাজ করে, বিবেক নয় যে তোমার মন মতো করে চলতে পারবে। বাচ্চা মানুষ, ভুল হবে, অভিমান করবে, এটাই স্বাভাবিক। এখন ওর উড়ন্ত বয়স দুরন্ত ডানা মেলে চলবে। তোমার মতো 30 বছরের দামরা নয় যে সব কিছু বুঝবে। ও যতটুকুই হোক আমার ঠিক ওকে ততটুকুই লাগবে। ওকে আমার কথা শুনতে হবে, আমার হ্যাঁতে হ্যাঁ নাতে না। ওকে এভাবেই চলতে হবে, ওকে আমার বাধ্য নারী হতেই হবে। আর নয়তো ওকে মারবো, দরকার হয় আমি নিজেও মরবো। তুমি একটা হিংস্র জানোয়ার। শুনে রাখ, এতদিন ভেবেছিলাম তুমি ঠিক হবে, তাই মানতে না চাইলেও মেনে নিতাম, কিন্তু আর নয়। আজ এই মুহূর্ত থেকে তুমি ময়ের কাছ থেকে দূরে থাকবে, ওকে ছোবে না, ওর কাছে আসবে না। সাফওয়ান খান সম্পূর্ণ কথাটুকু শেষও করতে পারলেন না, তার আগেই হিংস্র আরিশ আবারও ওনাদের থেকে নিজেকে ছাড়িয়ে উন্মাদের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে করতে বলল, ছোবো, 1000বার ছোবো, জানোয়ারের থেকেও জঘন্যভাবে ছোবো। কে আটকাবে আমাকে? তোমরা। ওকে আজ আমি মেরেই ফেলবো। তোমরা বাধা দিতে আসলে ওকে নিয়ে বাড়ি ছাড়বো। আর ওকে নিয়ে বাড়ি ছাড়লে ভেবো না ওকে যত্ন করে সুস্থ করব। কারণ তুমি তো বলেই দিয়েছো ওর কাছে যাওয়া যাবে না, ওকে ছোঁয়া যাবে না। আর কাছে না গেলে তো মন মতো আদর করতে পারবো না। তার চেয়ে বরং আমি ওকে মেরে এমনভাবে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে কফিনে ভরে মাটি চাপা দিয়ে রাখবো, তখন না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। বলে ভাঙচুর রেখে পুনরায় যুথের দিকে তেড়ে যেতে নিলে ওনারা আবারও আরেশকে সবাই মিলে চেপে ধরতেই ওকে শান্ত করার চেষ্টা করে ইউনুস খান বললেন, ইউনুস খান কথাটা বলতেই আরিশ জ্যোতির দিকে না গেলেও ওনাদের থেকে নিজেকে ছিটা মেরিয়ে ছাড়িয়ে এই রুম থেকে বেরিয়ে গেল। ওনারা এক প্রকার হাঁপ ছেড়ে বাঁচলেন। আরিশ চলে যেতেই সাজিদা খান বাকি মা চাচিরা জ্যোতির কাছে গিয়ে ওকে কোলের মধ্যে নিয়ে চোখে মুখে পানি ছিটানোর মধ্যে ততক্ষণে শুনতে পেলেন আরিশের রুমে পুনরায় ভাঙচুরের শব্দ। ওনাদের কারো বসতে বাকি নেই, এখানে রাগটা ঝাড়তে না পেরে রুমে গিয়ে রুমের জিনিসগুলোর উপর ছাড়ছে। তাই সেদিকে ওনারা আর খেয়াল দিলেন না, কারণ ওনাদের জানা এটা নতুন নয়। আরিশের রাগ উঠলে জিনিসপত্র ভাঙবেই, আর রাগ কমে গেলে আবারও পুনরায় জিনিসগুলো আরিশের রুমে দিতে হবে। এমন যে কতবার হলো তার হিসেব নেই। জিনিস ভাঙে ভাঙুক, তাও মানুষ পিটিয়ে না মারুক, এটাই তাদের কথা। আরিশের রুমের জিনিসপত্র সব ভাঙা হয়ে গেলে আরিশের রাগ এমনি পড়ে যাবে ভেবে ওনারা সবাই জ্যোতির কাছে এসে ওকে জাগানোর চেষ্টা করে। আবারও চোখে মুখে পানি ছিটাতেই কোনো কাজ হলো না দেখে হাতে পায়ে মাথায় তেল দিয়ে মালিশ করে জ্যোতির পালস চেক করতেই দেখলো খুব অল্প। কি করবে কিছু ভেবে না পেয়ে সবাই মিলে জ্যোতিকে ডক্টরের কাছে নিয়ে গেল। রাত তখন প্রায় 10টার ঘরে। এই সময় বাড়ির মেয়েকে নিয়ে সবাই হসপিটালে। জ্যোতিকে হসপিটালে নিয়ে আসতেই ওখানের একজন ডক্টর ওর পালস চেক করতেই অবাক হয়ে বলল, মেয়েটার পালস তো একদম নেই।
আদৌ কি বেঁচে আছে মনে তো হয় না। ডক্টর একথা বলতেই সাফওয়ান খান ঘাবড়ে গিয়ে বললেন, প্লিজ ডক্টর, ওকে তাড়াতাড়ি করে কেবিনে নিয়ে যান, অক্সিজেন দেন, আল্লাহর রহমতে ও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সাফওয়ান খান কথাটা বলতেই ডক্টর এবার যুথির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, মেয়েটার গালে কি হয়েছে? পোশাক আশাক সাজ দেখে তো মনে হচ্ছে কোনো অনুষ্ঠানে গিয়েছিল। সেসব পরে শুনবেন ডক্টর, আগে ওকে নিয়ে যান। সাফওয়ান খান অলওয়েল ডক্টরের সাথে কথা বলার মধ্যে ডক্টর আহিল অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এদিকেই আসতে খানবাড়ির লোকেদের দেখে ভ্রু কুঁচকে সেদিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল। কি হয়েছে এসকে? কথাটা বলে নিথর দেহে শুয়ে থাকা যুধির দিকে তাকিয়ে চোখ বড় বড় করে সাফওয়ান খান কিছু বলার আগেই আহিল আবারও বলল, আরে এ মেয়েটা আপনার ছেলে, একে মানে আরিসের বউ না? হুম। সাফওয়ান খান আরও কিছু বলতে যাবেন তার আগেই তখনের ডাক্তারটা বলল, দেখুন না স্যার, মেয়েটার পালস নেই, মনে তো হচ্ছে আর নেই। ওনার কথাটা আহিলের কর্ণকুহুর হতেই তাড়াহুড়ো করে বলল, কথা বলার টাইম নেই ডক্টর। ডক্টর সোহান, ওকে ইমার্জেন্সিতে নিন। আর নয়তো সত্যি এমন কিছু হলে আমাদের হসপিটাল থাকবে কিনা সন্দেহ। কারণ মেয়েটার এই অবস্থা কি করে হয়েছে, কেন আবার এইভাবে মেরেছে সেটা দেখবে না? আমরা কেন বাঁচাতে পারলাম না সেটাই দেখবে। কিন্তু এটা মানবে না, জীবন মরণ আমাদের হাতে না, আল্লাহ হাতে। আর এটাই একের স্বভাব। একে কথাটা বলতেই ডক্টর সোহান বুঝে গেল ডক্টর আহিল কার কথা বলছে। কারণ আরিশ যেদিন এই হসপিটালে এসেছিল সেদিন আহিল লেট করে আসার জন্য যেই তাণ্ডব শুরু করেছিল এটা কি ভোলা সম্ভব? তাছাড়া সবচেয়ে বড় কথা একে নাম গুলশান এলাকার মানুষ এক কথায় চেনে, মির্জানি খান বংশ বলে কথা। কিন্তু ডাক্তার সোহান আর কথা না বাড়িয়ে যুথিকে ইমার্জেন্সি কেবিনে নিয়ে স্লাইন প্লাস অক্সিজেন থিয়ালাইট দিতেই প্রায় 1 ঘন্টা পর যুথির পালস আসে। যুথির পালস আসতেই আহিল স্বস্তির নিঃশ্বাস ফেলে কেবিন থেকে বের হয়ে ওনাদের সামনে এসে বলল, চিন্তা করবেন না, কিছু সময় যেতে সেন্স ফিরে আসবে ইনশাল্লাহ। চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। বলে দুটো ওষুধ লিখে প্রেসক্রিপশন পেপারটা সাফওয়ান খানের হাতে দিয়ে আবারও বলল, এগুলো খেলে ব্যথা শরীর ঠিক হয়ে যাবে। তবে একটা কথা, আপনার কোলাঙ্গার ছেলের থেকে বাচ্চা মেয়েটাকে একটু দূরে রাখবেন। আর নয়তো আপনার ছেলে কোন দিন একটুকু মেয়েটাকে মেরে ফেলে কে জানে। উক্ত কথাটা বলে উনি চলে যেতে সাফওয়ান খান সবাইকে গাড়িতে উঠতে বলে যুথিকে নিয়ে সবাই বাসায় চলে আসে। যুথিকে নিয়ে এসে ওকে শুইয়ে বেশ কিছুক্ষণ ওর কাছে থেকে সবাই যে যার রুমে চলে যেতেই সানজিদা খান থেকে গেলেন ওর সাথে। যদিও যুথির মা থাকতে চেয়েছিল কিন্তু সানজিদা খান নিষেধ করতেই উনি আর কথা বাড়ালেন না, নিজের রুমে নিজে চলে গেলেন। প্রায় রাত 2টো এমন সময় যুথি আস্তে করে চোখ খুলে তাকাতেই পানির তৃষ্ণায় কোনোরকম বল প্রয়োগ না করে বিছানায় উঠে বসতেই মুখের সামনে পানির গ্লাস দেখতে পেয়ে ডানে বামে না তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানিটা সম্পূর্ণ শেষ করে যখন গ্লাসটা দিতে যাবে তখন সামনের মানুষটাকে দেখে ভয়ে আটকে উঠতেই হাত থেকে গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে যায়। যুথি সামনে আরিশের দিকে তাকিয়ে ভয়ে পরপর ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বিশ্বাস করুন কোনো দিন আপনার অবাধ্য হব না, কোনো দিনও শাড়ি পরে সাজগুজ করে আপনাকে লোভ দেখাবো না। তো তাও আমাকে মেরে ফেলবেন না। যুথি আরিশের ভয়ে ফুপিয়ে উঠতেই আরিশ নেশাক্ত দৃষ্টিকে সেদিকে তাকিয়ে ওর ঘাড়ে হাত রেখে এক টানে ওর মুখের কাছে এনে যুথির নরম কোমল কাপা ঠোঁট দুটো নিজের হাতে নিয়ে চুমু খেতে নিলে সানজিদা খান গ্লাস ভাঙার সাথে যুথির ফোপানো কান্নার শব্দ পেয়ে ঘুমির ঘুরে ভ্রুকুচকে উঠে বসে। ড্রিম লাইটটা অফ করে লাইট জ্বালাতেই ততক্ষণে আরিশ যুথিকে ছেড়ে ঘুরে মেঝেতে বসে খাটের সাথে হেলান দিতেই সানজিদা খান এই সময় আরিশকে এই রুমে দেখে পুনরায় কপাল কুঁচকে বললেন, তুমি এত রাতে এই ঘরে কি করছো? যুথি নিজের পাশে সানজিদা খানের কণ্ঠ পেয়ে ততক্ষণে ওনার পিছু গিয়ে লুকোতেই আরিশ সেদিকে তাকিয়ে বলল, আরিশ এমন কথা বলতেই সানজিদা খান চটে গিয়ে বললেন, আমি তোমার মা হই, মায়ের সামনে একটু তো লজ্জা সম্মান নিয়ে কথা বলো। উনি কথাটা শেষ করতে না করতেই আরিশ দায় ছাড়া ভাব নিয়ে একইভাবে বলল,
আরিশ এমন নির্লজ্জের মতো কথা বলতেই সানজিদা খান আর দ্বিতীয়বার কথা বলার সাহস পেলেন না। কারণ উনি কি বলবেন, ওনার কুলাঙ্গার ছেলে কি বলে ওঠে তার ঠিক নেই। ভেবে উনি উঠে চলে যেতে নিলে যদি ওনার আঁচল টেনে ধরে ওনার পিছনে লুকোতে লুকোতে ভয়ে সিটিয়ে বলে ওঠে, মা তুমি যেও না, তোমার ছেলেকে ভীষণ ভয় লাগছে তো আমার। যুথি সানজিদা খানের আঁচল টেনে ধরতেই উনি আরিশের দিকে তাকিয়ে বলেন, ও তোমার কাছে থাকতে চাইছে না, ভয় পাচ্ছে। ওর ভয়টা একটু কাটুক, তারপর না হয়। সম্ভব না, ওকে আমার এক্ষুনি লাগবে। আরিশ কথাটা বলতেই উনি যুথির থেকে আঁচলটা ছাড়াতে চাইলে যুথি ওনার আঁচলটা দুহাতে শক্ত করে চেপে ধরে বলল, না মা যেও না, আমাকে ওনার কাছে রেখে যাও না। যুথি সানজিদা খানের আঁচলটা ছাড়ছে না দেখে আরিশ এবার উঠে যুথির পেছন থেকে দুহাতে ওর কোমর চেপে সানজিদা খানকে বলল। তুমি যাও। সানজিদা খান যুথির থেকে জোর করে নিজের আঁচলটা ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতেই আরিশ যুথিকে ছেড়ে দিয়ে দরজাটা ভেতর থেকে লক করে যুথির দিকে ঘুরে ঠোঁট কামড়ে বাঁ হাতের বুড়ো আঙ্গুল দ্বারা ঠোঁট চলতে বলল, এখন পালাবি কিভাবে? জানিস তো আমার যেটা চাই সেটা চাই। এতটুকু বলে থেমে আবার বলল, জানিস তোকে তখন ভীষণ আদর করার ইচ্ছে হয়েছিল, একদম তোর ছোট্ট শরীরটা আঘাত করার ইচ্ছে ছিল না, কিন্তু কি করার, অবাধ্য জিনিসটা তো আমার পছন্দ না, কিন্তু তুই সেটাই করিস যাতে আমার মাথা ঠিক থাকে না, পরে তোকে আঘাত করি। কিন্তু এখন আবার কেন জানি তোকে ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে, তাই ডোন্ট ডিস্টার্ব। বলে যুথির কাছে এগোতে নিলে যুথি ভয়ে বিছানার উপর পেছাতে পেছাতে কাপা কণ্ঠে বলল, আপনাকে ভয় লাগে তো আমাকে যেতে দিন না মায়ের কাছে। যুথির কথার মাঝে আরিশ ওর একদম কাছে এসে ওর কোমরে হাত রেখে কাছে টেনে নিতেই যুথি ওকে সরানোর চেষ্টা করে বলল, আমার শরীর কাঁপছে, প্লিজ আমাকে ছাড়ুন। যুথি ছোটার জন্য ছটফট করেও পারল না আরিশের সাথে। ততক্ষণে আরিশ গায়ের শার্টটা খুলে মেঝেতে ফেলে যুথির ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে চুমু খেতে খেতে যুথিকে বিছানায় ফেলে দিয়ে যুথির বুকের থেকে শাড়িটা সরিয়ে চুমু খেতেই যুথি ভয়ে আরও কেঁদে উঠল। কিন্তু আরিশ যুথির কান্না দেখার মতো হুঁশে নেই। সে নিজের কাজে এতটাই মদ্য যে পুরো দুনিয়া উল্টে গেলেও নিজ কাজ থেকে ফিরে তাকাবে না। আরিশ যুথির ব্লাউজটা খুলে নিতেই যুথি দু হাত দ্বারা বুক ঢেকে ধরতেই এতে আরিশ বেশ বিরক্ত হলো। তাই আশেপাশে তাকাতেই যুথির একটা ওড়না ঝুলানো দেখে সেটা এনে যুথির হাত শক্ত করে বেঁধে দিতেই যুথি সেটা খোলার চেষ্টা করতেই আরিশ আবারও যুথিকে নিজের কাছে টানলে যুথি আরিশের ঘাড়েই কামড় দিতেই আরিশ এতে আরও হুঁশ হারিয়ে যুথিতে মত্ত হতেই যুথি আর পারল না আরিশের সাথে। আরিশ একটু একটু করে সম্পূর্ণভাবে তার মৌতে মত্ত হলো। বেশ সময় যেতেই যখন আরিশ ওকে ছাড়ল না তখন যুথি অতিরিক্ত ব্যথায় কাঁদতে কাঁদতে আবার নেতিয়ে যেতে যেতে বলল, এখন ছেড়ে দিন না আরিশ ভাই, আমার কষ্ট হচ্ছে। হুশ। আরিশ ওকে কোনোভাবেই ছাড়ছে না দেখে যুথি আর সহ্য করতে পারছে না। কষ্টে ওর এখন মরে যেতে ইচ্ছে করছে, না পারছে বাধা হাতটা ছাড়াতে আর না পারছে আরিশকে নিজের থেকে সরাতে। যুথি আর সহ্য করতে না পেরে ওর নিঃশ্বাস এতটাই জোরে হয়ে গেছে যে আরিশ আর অল্প সময় এভাবে থাকলে যুথি আবারও সেন্স হারাবে। যুথি নেতিয়ে গিয়ে ফোপাতে ফোপাতে বলল, আরিশ ভাই আর পারছি না তো, এবার সরুন না, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো, ভীষণ ব্যথা হচ্ছে, আমার সত্যি কষ্ট হচ্ছে। আরিশ তার মৌয়ের থেকে সরে আসতে পারছে না, তার এখনও মন ভরেনি, কিন্তু তার মৌয়ের এমন কষ্টে মন না ভরলেও এবার ছেড়ে দিল। আরিশ ওকে ছেড়ে দিতেই যুথি জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আরিশে ওকে বুকে টেনে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়ল। যুথি আর কোনো রকম নড়াচড়া করল না। হয়তো সে এতটাই আরিশের অত্যাচারে ক্লান্ত হয়েছে যে তার রেশ ধরেই আরিশের বুকে ঘুমিয়ে গেছে। যুথি আরিশের বুকে ঘুমিয়ে যেতেই আরিশ বিরক্তিতে পরপর নিঃশ্বাস ছেড়ে বলল, ছে, কি একটা বাসর করলাম আমি। ও ধরা ছোঁয়ার আগেই বলে ছাড়ুন, এখন একটু আদর করতে গেলেই বউ বেহুশ হয়ে পড়ে। নেক্সট বউকে আদর করতে গেলে আগে কলিকাতার হারবাল খাওয়াতে হবে, যেন বউ আদর করার আগেই বেহুশ না হয়ে পড়ে।
মাঝরাতে আরিশের এলোপাথারি অত্যাচারের পর মাত্রই জ্যোতির সেন্স এসেছে। জ্যোতির সেন্স আসতেই শরীরে নিজের থেকেও ভারী কিছু অনুভব করতেই বুঝতে পারল তার রাগী আরিশ ভাইটা তাকে এভাবে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। আরিশ জ্যোতিকে নিজের সাথে এমনভাবে জড়িয়ে রেখেছে যে জ্যোতির শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আরে বাবা, জড়িয়ে ধরবি ধর, তাই বলে এইভাবে যে আমি একটু শ্বাস পর্যন্ত